তাহলে উনি তো ভিভিআইপি না, এখন পর্যন্ত না, উনি ভিআইপিও না, এখন পর্যন্ত না। বাংলাদেশে উনার পরিচয় হলো উনি একসময় এই এক বছর আগে, ১ বছর না ৮-৯ মাস আগে উনি হলেন একজন পলাতক আসামি বাংলাদেশের কাছে। ১ ২ নম্বর হলো একটা সন্দেহজনক পরিচয় যে উনি বাংলাদেশের নাগরিক কিনা। ৩ নম্বর হলো ওনাকে বলা হচ্ছে উনি ব্রিটিশ নাগরিক। ৪ নম্বর বলা হয় উনাকে উনি হলেন অ্যাজাইলাম সিকার। কথা হচ্ছে যে তারেক রহমান এত ধরনের অনিয়ম করে বাংলাদেশে এসে এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, এটা বিশ্বাসযোগ্য? তারেক কি প্রার্থী হতে পারবেন? আমরা এতদিন আলোচনা করেছিলাম তারেক কি ফিরতে পারবেন দেশে? কবে ফিরবেন? বিএনপির নেতারা বারবার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছিলেন। আমি ইন্ট্রোতে কথা বলছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে তারেক কি ফিরতে পারে? তারেক কি প্রার্থী হতে পারবেন? অনেক ধন্যবাদ বিপুল, আপনার মাধ্যমে আপনার দর্শকদেরও ধন্যবাদ যে তারা শুনছেন বা শুনবেন। প্রথমত হলো এটা কতগুলো বিষয় এখন সামনে চলে আসছে। সেটা হলো যে যেহেতু বাংলাদেশের যে ভোটারদের জন্য যে নতুন আইনটা যেটা সেটা হলো এই ভোটারদের জন্য যে ভোটার হওয়ার জন্য যে সেটা সংশোধন করা হয়েছে। সেটা সংশোধন করে কিন্তু বলা হয়েছে যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একজন ভোটার হইতে পারবেন। আগে ছিল হলো বছরে ২ বার আপনি ভোটার তালিকাভুক্ত হতে পারতেন, কিন্তু এবার এসে এই সরকার একটা অর্ডিন্যান্স জারি করছে যে অর্ডিন্যান্সের আওতায় প্রার্থীরা যে কোন কি বলে ভোটাররা যে কোনো সময় ভোটার হতে পারবেন, তবে তফসিল ঘোষণার আগে, তফসিল ঘোষণার পরে না। তো এখন এইখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে তারেক রহমান তো বগুড়ায় প্রার্থী হয়েছে, তাহলে উনি ভোটার না হলে প্রার্থী হন কি করে? এইখানে একটা ব্যাখ্যা এক সময় এসেছিল সামনে যে নির্বাচন কমিশন এর সচিব বলেছিলেন যে ওই সময় বলছেন তারেক রহমান যখন আসবেন তখন নির্বাচন কমিশন যদি চায় তাহলে উনি ভোটার হতে পারবেন, নির্বাচন কমিশন যদি চায় তাহলে উনি প্রার্থী হতে পারবেন। কিন্তু আমি ভোটের যে আমাদের অ্যামেন্ডমেন্ট হয়েছে ভোটারদের নিয়ে যে আইনটা, সে আইনটাতে আমি এরকম কোনো বিশেষ ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের হাতে নাই তফসিল ঘোষণার পরে। কিন্তু একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে উনি আসলে তখন হয়তো আমার ধারণা যে নির্বাচন কমিশন এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন যখন এই কথাটা বলেছে তখন স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছে যে নির্বাচন কমিশন যেহেতু বলেছে উনি যে কোনো সময় এসে ভোটার হতে পারবেন এবং সেই ভোটাররা কি বলে তিনি প্রার্থী হতে পারবেন। কিন্তু আসলে সেরকম কোন আইনে এরকম কোন সুযোগ আছে বলে আইনের মধ্যে নাই। এখন ওনার জন্য অতিরিক্ত কোনো আইন বা অন্য কোনো আইন, এই আইন আবার অ্যামেন্ডেড হয় কিনা, আরেকটা অর্ডিন্যান্স হয় কিনা, সেটা দেখার বিষয়। কিন্তু এখনকার দৃষ্টিতে তিনি আর ভোটার হতে পারবেন না এবং তিনি আর প্রার্থী হতে পারবেন না এবং তিনি যদি প্রার্থী না হন তাহলে কি প্রধানমন্ত্রী হতে পারবেন? যে কথাটা বারবার যে উনি প্রধানমন্ত্রী হচ্ছেন। এখানে কিন্তু একটা ফাঁক আছে। যে উনি প্রার্থীও হতে পারবেন না, ভোটারও হতে পারবেন না, কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন? পারবেন। এটাই হলো আ এই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পার্লামেন্টের একটা সুবিধা যে আপনি পার্টির লিডার এই বাইরে থেকেও আপনি নির্বাচিত করতে পারেন। এটা বাইরে একটা নর্মস চালু আছে। বাংলাদেশে এখন পর্যন্ত সেটা ঘটে নাই। তো এটা বাইরে ধরেন ব্রিটেনে আছে, তারপরে অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, যে বাইরে থেকেও আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন, বাট আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইলেকশন করতে হচ্ছে। সেটা বাংলাদেশে আমরা কিন্তু ব্রিটিশ শাসিত সিস্টেম ফলো করি। স্বাভাবিকভাবে সেই সিস্টেমটা যদি ফলো করেন তাহলে এই সুযোগ আছে। উনি হলেন, পার্টি নেতা হলেন। পার্টি নেতা হলে স্বাভাবিকভাবে কিন্তু তাকে ৩ মাসের মধ্যে নির্বাচিত হতে হবে। কিন্তু এখনকার প্রেক্ষাপটে তারেক কোনোভাবেই প্রার্থী হওয়ার আর কোনো সুযোগ নেই। উনি ভোটার হতে পারবে না। এখন কি আ মানে ক্ষমতা বলে এই ইলেকশন কমিশনের সচিব ওই কথাগুলো, আগের কথাগুলো বলেছেন সেটা আমরা জানি না। আমি জানি না কোন ক্ষমতা বলে ওনারা এটা করবেন। কোন বিশেষ ক্ষমতা বলে বা এই আইনটাকে অ্যামেন্ড করবেন কিনা। অ্যা কোন পদ্ধতিতে উনি কোনো আ আজগুবি বা কোনো অলৌকিক বা কি বলে আবার আরেকটা অধ্যাদেশের মাধ্যমে বা কোনো কিছুর মাধ্যমে ওনাকে ভোটার করার জন্য, এটাও বাংলাদেশে উদাহরণে থাকবে যদি এই ধরনের ঘটনা ঘটে।
তবে একটা ঘটনা আছে যে একটা ফাঁক আছে। আরেকটা ফাঁকটা হইলো যে তফসিল কিন্তু বারবার হতে পারে। এটাই যে ফাইনাল তফসিল এটা বলার উপায় নেই। সো তফসিল একদিনের জন্য বা উনি আসার পরে কিছুদিনের জন্য চেঞ্জ করেও দেয়া যেতে পারে। সেটা হইতে পারে যদি একদম টোটাল সমঝোতা হয়। কারণ আপনার তফসিল পেছানোর উদাহরণ আছে বাংলাদেশে। ২০০৮ সালের আপনি যখন ২০০৭ সালের যে জানুয়ারিতে যে ইলেকশনটা হওয়ার কথা ছিল তখন তো আন্দোলনের মুখে আর সেটা হতে পারে নাই। তখন এই যে মইনু আহমেদ, ফখরুদ্দিন আহমেদের সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণ করেও কিন্তু ওনারা প্রথম খুব সম্ভবত ডিসেম্বর 18 তারিখ বা এরকম কিছু একটা সময় আমি যদি রেকর্ড বের করতে পারি তাহলে বলতো খুব সম্ভবত ডিসেম্বর 18 তারিখ বা ডিসেম্বরের 17 তারিখ এরকম একটা তারিখ ঘোষণা করছিলেন। কিন্তু পরবর্তীতে বিএনপির দাবির মুখে বিএনপি দাবির মুখে এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ 29 ডিসেম্বর নিয়ে যাওয়া হয়েছিল। 29 ডিসেম্বর নিয়ে যাওয়া হয়। সো বাংলাদেশে কিন্তু নির্বাচন পেছানোর বা 2018 সালেও পেছানোর নজির আছে তিন দফা। 3 দফা মোট 2018 সালের 3 দফা পিছিয়ে ছিল না? 3 দফা আর 2 দফা। বিএনপি নির্বাচনে আসে নাই, প্রথম তফসিল হয়ে গেল। এরপরে আবার বিএনপি যখন আসবে নির্বাচনে একটা আলোচনা চলছিল তখন তফসিল পেছানো হয়েছিল। হয়তো মানে বাংলাদেশের একটা নজির আছে। সো এখানে একটা এই জায়গাটায় কিন্তু তারেক রহমানের একটা সুযোগ আছে যে তফসিল পিছিয়ে যেতে পারে আবারও। তাহলে তফসিল যদি পিছায় তাহলে আইনের যে পথটা আছে, আইনের পথটা হলো আইনে যে অর্ডিন্যান্স, নিউ অর্ডিন্যান্স যেটা, সেই নিউ অর্ডিন্যান্স আছে যে তফসিল ঘোষণার আগে আপনি ভোটার হতে পারবেন। সো তফসিল যদি পিছিয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে, সেটার কোনো সুযোগ তারা ব্যবহার করে কিনা, সেটা একটা দেখার জিনিস। তো আমি জানি না মানে আইনের কোন কোন ফাঁক ফোকর দিয়ে ওনারা এগুলো ভাবতেছেন। তবে তারেক আপাত দৃষ্টিতে যদি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন নির্দিষ্ট থাকে তাহলে তারেক রহমানের এমপি হওয়ার কোনো সুযোগ নাই। এই দফা আর কি কোনোভাবে প্রার্থী হওয়ার সুযোগ নাই। বিশেষ কনসিডারেশন সেটা কেই বিশেষ কনসিডারেশন করবেন, যেটা নির্বাচন কমিশন সচিব বলেছেন। নির্বাচন কমিশন সচিব বলছেন যদি নির্বাচন কমিশন চায় তাহলে তাকে ভোটার বানানো যাবে, যদি নির্বাচন কমিশন চায় তাহলে প্রার্থী যাবে। কিন্তু কোন আইনে, এটার কোনো আইনে কোনো সুযোগ কোনো জায়গায় কিন্তু এটা নাই। বাট কথাটা যেহেতু বলা হয়েছে নিশ্চয়ই তারা কোনো পথের সন্ধান তাদের কাছে আছে। সেই পথের সন্ধানটা না জানানো পর্যন্ত আমি আপনি প্রত্যেকেই একটা ইয়ের মধ্যে থাকবো যে আদৌ এটা সম্ভব কিনা। এখন আরো একটা জটিলতা এর মধ্যে আছে। উনি দেশে আসবেন, তো ওনার দেশে আসার জন্য কিন্তু ট্রাভেল ডকুমেন্ট লাগবে, যেহেতু বলা হয়েছে যে উনি বাংলাদেশের পাসপোর্ট এখন পর্যন্ত নাই, তাইলে অন্য কোনো পরিচয় ওনা আছেন। এখন সেই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে এসে কি ভোটার হইতে পারবেন? জটিলতা অনেকটুকু। সেই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে কি আপনি ওই যে ট্রাভেল ডকুমেন্টটা দেওয়া হবে ওয়ান টাইম বলা হয়েছে একবারের জন্য দেওয়া হবে, তাই একবারের জন্য দেওয়া হলে উনি যে আসবেন এবং যেতে পারবেন না ওই ট্রাভেল ডকুমেন্টে। বাট ওই ট্রাভেল ডকুমেন্ট উনি দেশে আসলে ওই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে উনি কি ভোটার হইতে পারবেন? কারণ ওই ট্রাভেল ডকুমেন্ট কি প্রুফ করবে যে উনি বাংলাদেশের নাগরিক? কারণ প্রশ্ন আসছে যে উনি বাংলাদেশের পাসপোর্ট ইয়ে করছেন, সারেন্ডার করেছেন। তার মানে যেহেতু বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার যদি শব্দটা হয়ে থাকে, যেটা বলা হয়েছিল, তাহলে উনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করছেন। এখন ওনাকে আবার নাগরিকত্ব নিতে হবে। তো বিষয়টা কিন্তু যতটা সহজভাবে সবাই ভাবতেছে, তো এইটা আমার কাছে এখন পর্যন্ত পরিষ্কার না। কারণ ওনার যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ওনার ট্রাভেল ডকুমেন্ট দরকার আছে এবং উনিও বলছেন যে ওনার অনেক কিছুতে বাধা আছে, তো ট্রাভেল ডকুমেন্ট যদি দরকার হয় সেই ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে বাংলাদেশে এসে কি আপনি ভোটার হইতে পারবেন? আর সেই ভোটার হতে গেলে আপনার তো শিডিউল চেঞ্জ করতে হবে, সেই ভোটার হতে গেলে আপনার বিশেষ আইন করতে হবে, অনেক কিছু জটিলতা। তো তারেক রহমান যত সহজে বক্তৃতা দিচ্ছে, তারেক রহমানের রাজনীতি কিন্তু অত সহজ আর রয় নেই, যত সহজ ভাবা হচ্ছে। এখন কথা হলো রাষ্ট্র যদি কোনো ইয়ে নেয়, কাউকে যদি সুবিধা দিতে চায়, সে রাষ্ট্র তো অনেকভাবে সুবিধা দিতে পারে। এখন ওনাকে যদি সে ট্রাভেল ডকুমেন্টটা দিয়ে ওনার নাগরিকত্ব দিয়েই যদি আনা হয়, সেটা রাষ্ট্র চায় একদিনও করতে পারবে। কারণ রাষ্ট্র কি সকল নিয়ম টিয়ম ভেঙে টেঙে একজনের জন্য
এত কিছু করবে। যদি এটা করা হয় তাহলে ভবিষ্যতের জন্য এটা উদাহরণ হবে, সবার জন্য এটা করতে হবে। আর সবার জন্য এটা করা সম্ভব? এটা সম্ভব না। তাহলে উনি তো ভিভিআইপি না, এখন পর্যন্ত না। উনি ভিআইপিও না, এখন পর্যন্ত না। বাংলাদেশে উনার পরিচয় হলো, উনি একসময় এই ১ বছর আগে, ১ বছর না ৮-৯ মাস আগে উনি হলেন একজন পলাতক আসামি বাংলাদেশের কাছে। ২ নম্বর হলো একটা সন্দেহজনক পরিচয় যে উনি বাংলাদেশের নাগরিক কিনা। ৩ নম্বর হলো ওনাকে বলা হচ্ছে উনি ব্রিটিশ নাগরিক। ৪ নম্বর বলা হয় উনাকে উনি হলেন অ্যাজাইলাম সিকার। এখন অ্যাজাইলাম সিকার, বাংলাদেশের নাগরিক না, ব্রিটিশ নাগরিক, ট্রাভেল ডকুমেন্ট, কত ধরনের জটিলতার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওনার সামনে যে উনি কি আসলেই বাংলাদেশের নাগরিক না? তাইলে একরকম চিন্তা, তাহলে নতুন ভাবে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে, ওট নিতে হবে, অনেক কিছু করতে হবে। আর উনি যদি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ না করে থাকেন তাহলে ওনার একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আসবে, আসার পরে এখানে আবার ভোটার হওয়ার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, মানে বিশেষ বিবেচনা, সবকিছু বিশেষ বিবেচনায়। কিন্তু এত কিছু করা হবে একজন মানুষের জন্য, একজন মানুষকে প্রাইম মিনিস্টার বানানোর জন্য? আপনার মনে হয় রাষ্ট্র কি এত দেউলিয়া হয়ে গেছে? বাংলাদেশ নামক রাষ্ট্রটা এত দেউলিয়া হয়ে গেছে যে একজনকে দেশে এনে প্রধানমন্ত্রী বানানোর জন্য সকল নিয়ম কানুন ভেঙে ফেলবে, সকল আইন কানুন ভেঙে ফেলবে, সকল নিয়মগুলোকে অনিয়মে পরিণত করবে বাংলাদেশ। যদি বাংলাদেশে এখন তো ইউনূস সরকারের আমলে সকল নিয়মই অনিয়মে পরিণত হয়েছে, সো সেই অর্থে আপনি যদি চায় তত করতে হবে। কিন্তু কথা হচ্ছে যে তারেক রহমান এত ধরনের অনিয়ম করে বাংলাদেশে এসে এমপি হবেন, প্রধানমন্ত্রী হবেন, এটা বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য হয় না। বিশ্বাসযোগ্য হয় তখনই যখন ইউনূসের মতো জঙ্গিরা যখন ক্ষমতা দখল করে। সেরকম কোন পদ্ধতিতে উনি যদি চোরাই পথ দিয়া উনি ওনার বাংলাদেশের নাগরিকত্ব ফেরত নিয়ে ফেলেন, চোরাই পথ দিয়া যদি উনি ভোটার হয়ে যান, চোরাই পথ দিয়া যদি ওনাকে প্রার্থী হওয়ার সুযোগ করে দেওয়া হয়, সবকিছু চোরাই পদ্ধতিতে হতে হবে। প্রকাশ্য ট্রান্সপারেন্ট পদ্ধতিতে তার জন্য কোনো পথ খোলা আছে বলে আমার এখন পর্যন্ত, আমার কাছে, আমি আমি যতগুলো জিনিস দেখার চেষ্টা করেছি এর মধ্যে আমি কোনো সুযোগ দেখি না। এই সম্পর্কে একজন এক্সপার্টের একটা কথা আমার না বললেই না, যে কারণে আমি আরো বেশি আপনি একজন এক্সপার্টের কাছ থেকে একটা ওপিনিয়ন। এক্সপার্ট বলতেছেন যে তার কথা যেটা, যে ২০২৫ সালের যে অধ্যাদেশ, যে ইলেকটোরাল রোল অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশটা হয়েছে, যেটা মানে পার্লামেন্ট না থাকার কারণে রাষ্ট্রপতি এটা করেছেন, সেখানে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরে কোন রকম কাউকে ভোটার বানানোর অধিকারী হারিয়েছে, মানে রাইট হারাইছে। দে হ্যাভ নো রাইট। তাহলে যে নির্বাচন কমিশনের কথা বলে তাহলে কিসের রাইটে কথাটা বলছে? একজনের বক্তব্য যে নির্বাচন কমিশন এই এখন যদি তিনি ভোটার না হইতে পারেন তাহলে তার জন্য কি আর কোনো পথ আছে? একমাত্র পথ বলা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত বা গড গিফটেড কোনো হ্যান্ড বা চোরাই পথ বা অনিয়মের পথ। এখন তারেকের জন্য বা তারেক রহমানের জন্য এই অনিয়মের পথটাই বোধহয় একমাত্র খোলা আছে। যে মানে আমি এতক্ষণ পর্যন্ত বলবো আইনগুলোর ব্যাখ্যা করছি, কিন্তু ওই যিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন আমাকে, তিনি বলছেন এই নির্বাচন কমিশনের কোন রাইট নাই, কোন রকম নির্বাচন কমিশন অধিকার হারাইছে এই আইনের কারণে। অন্য আগের যে আইন ছিল সেই আইনে বছরে 2 বার আপনি ভোটার হইতে পারেন, কিন্তু নির্বাচন কমিশনের একটা বিশেষ ক্ষমতা ছিল। কিন্তু এখনকার যে অ্যামেন্ডেড আইন হয়েছে সে আইনে নির্বাচন কমিশনের সে বিশেষ ক্ষমতাটা আর নাই। অথচ নির্বাচন কমিশন আমার ধারণা সচিব পুরনো আইনের বলে এই কথাগুলি বলছেন। উনি মনে করছেন যে এখনো পুরনো আইনে আছেন, কিন্তু নতুন যে অ্যামেন্ডেড আইনটা হয়েছে সেই অ্যামেন্ডেড আইনে যেমন সুবিধা হয়েছে যে আপনি যে বছরের যে কোনো সময় ভোটার হইতে পারেন, তেমনি কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু ক্ষমতা হ্রাস হয়েছে এই ক্ষেত্রে যে নির্বাচন কমিশন চাইলেই যখন ইচ্ছা তখন কাউকে ভোটার করতে পারবেন না। উনি যখন বছরে 2 বার আছে, কিন্তু ওনার একটা বিশেষ ক্ষমতা ছিল যে উনি বছরের বিশেষ ক্ষমতা বলে উনি দিতে পারতেন। কিন্তু এই অ্যামেন্ডেড যে ইয়েটা হয়েছে, সে অধ্যাদেশের অধীনে ওনার ওই রাইটই উনি হারাই ফেলছেন।
এখন যে রাইট হারায় গেছে, আমার ধারণা নির্বাচন কমিশন সচিব এই রাইট যে হারায় গেছে এই ব্যাখ্যাটা তার অ্যাডভোকেটের কাছ থেকে পাননি, বা তার লয়ার তাকে এই পরামর্শটা দেয়নি, বা উনি বলার সময় মনে হয় আবেগের বশবর্তী হয়ে এই কথাটা বলছেন, অথবা আমার ধারণা উনি নিজেও হয়তো মনে করেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর যত সুযোগ সুবিধা পাওয়া যায় ওনার জীবদ্দশায় তো ভালোই থাকবেন, তাই না? ওনাকে যদি কিছু ভেট এখনই যদি দেওয়া যায়, বা ওনাকে যদি কোনো আনুকূল্য দেওয়ার কোনো সুযোগ থাকে, উনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন, হয়তো উনি তাই বলছেন। কিন্তু একটা জিনিস থাকেন যে নির্বাচন কমিশন সচিব কিন্তু ফাইনাল না, এটা আদালত হলো ফাইনাল। নির্বাচন কমিশন যদি পুরো ফুল কমিশন যদি তাকে দেয়, নাগরিকত্ব দেয়, বা তাকে ভোটার করা হলেও সেটা কিন্তু আদালতে কোশ্চেন হবে, কারণ এই আইনের কারণে। সো আদালত কিন্তু ফাইনাল ব্যাখ্যা দেওয়ার মালিক। সেই জন্যই আমি একজন অ্যাডভোকেট কাছ থেকে এই সম্পর্কে ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। উনি আমাকে বলছেন যে নির্বাচন কমিশনের কোনো রকম কোনো হাতই নেই, কোনো সাধারণত কোনো অধ্যাদেশ বা ইয়ের মধ্যে একটা গডস হ্যান্ড থাকে, বিশেষ হ্যান্ড থাকে, কিন্তু এই অধ্যাদেশের পরে এখানে কোনো গডস হ্যান্ড নাই। এই গডস হ্যান্ড গন, মানে যেহেতু গডস হ্যান্ড নাই, ইট ইজ গন, এবং আর কোনো সম্ভাবনা নাই আপাতত বর্তমান চলমান আইনের দৃষ্টিতে, আইনি ব্যাখ্যায়।